আসসালামু আলাইকুম। লার্ন মেশিনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমরা বিগত ক্লাসে জীববিজ্ঞানের চতুর্থ অধ্যায় জীবনী শক্তি নিয়ে আলোচনা করেছি। আশা করি তোমাদের জীবনী শক্তি থেকে তেমন কোনো সমস্যা থাকার কথা না। আমরা তারই ধারাবাহিকতায় আজকে জীবনী শক্তির কিছু বোর্ড কোশ্চেন সলভ করব। আর আমি আজকে যেই কয়টা বোর্ড কোশ্চেনকে চুজ করেছি এইগুলোর মাধ্যমে তোমাদের এই পুরো চ্যাপ্টারটা ইনশাল্লাহ ভালো মতো বোঝা হয়ে যাবে যে কোন জায়গা থেকে কীভাবে কোশ্চেন এসে থাকে। আমি প্রথমে যে বোর্ড কোশ্চেনটা চুজ করেছি সেটা হচ্ছে বরিশাল বোর্ড 2020-এর। এটা হচ্ছে এক ধরনের চিত্রভিত্তিক একটা কোশ্চেন। কিছু কিছু তোমাদের কোশ্চেনের মধ্যে চিত্র আসে উদ্দীপকে, তখন তোমাদের চিত্রগুলো ধরতে একটু সমস্যা হয়ে যায়, তাই এই কোশ্চেনটা আমার হচ্ছে এখানে নেয়া। সবসময় যে কোনো সৃজনশীল তোমরা অ্যান্সার করার আগে তোমরা সৃজনশীল উদ্দীপকটার দিকে ভালো মতো লক্ষ্য রাখবে, কারণ উদ্দীপকটা যদি তোমরা ঠিকমতো বুঝতে পারো তাহলে তোমাদের কাছে অ্যান্সার করা খুব সহজ হয়ে যাবে। তাহলে আমরা একটু উদ্দীপকটার দিকে লক্ষ্য করি। দেখো, এই উদ্দীপকটার মধ্যে তিনটা চিত্র আছে। প্রথম চিত্রতে কি আছে ভাইয়া? একটা গাছ, এবং এখানে দেখা যাচ্ছে গাছটা হচ্ছে অক্সিজেন নিচ্ছে, তার মানে এটা দিয়ে হচ্ছে একটা প্রক্রিয়াকে তারা ইন্ডিকেট করতে যাচ্ছে। এবং দ্বিতীয় চিত্রটা আছে, দেখো কোষের একটা হচ্ছে অঙ্গাণু, খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্গাণু যেটাকে শক্তিকর বলা হয়। তোমরা ইতিমধ্যে একে চিনতে পেরেছো, এটা হচ্ছে তোমার মাইটোকন্ড্রিয়া। এবং তৃতীয় চিত্রটি হচ্ছে এখানে আরো একটি গাছ, কিন্তু এখানে কি হচ্ছে, এই গাছটি হচ্ছে কার্বন ডাই অক্সাইড গ্রহণ করছে, তার মানে এটা দিয়েও একটি প্রক্রিয়াকে বোঝানো হচ্ছে। তাহলে দেখো, একটু যদি আমরা আগের ক্লাসটাকে একটু মনে করি, এইটা দিয়ে কি বোঝানো হচ্ছে, আমরা এই অধ্যায়ের দুইটা টপিক সম্পর্কে আমরা পড়েছি। একটা হচ্ছে সালোক সংশ্লেষণ, আরেকটা হচ্ছে ভাইয়া শ্বসন। সালোক সংশ্লেষণে কি হতো, তোমার হচ্ছে উদ্ভিদ বায়ু থেকে অক্সিজেন কার্বন ডাই অক্সাইডকে গ্রহণ করত এবং পানির মাধ্যমে খাদ্য তৈরি করত। এটা হচ্ছে মেইন বেসিকটা ছিল। তাহলে এই দুইটা গাছের মধ্যে পি এবং আর, কে কার্বন ডাই অক্সাইড গ্রহণ করছে? আর। কার্বন ডাই অক্সাইড যেহেতু আর গ্রহণ করছে, তার মানে কার্বন ডাই অক্সাইডকে ব্যবহার করবে, পানির সাথে বিক্রিয়া ঘটাবে এবং খাদ্য তৈরি করবে। তার মানে এটা দিয়ে বোঝাচ্ছে ভাইয়া সালোক সংশ্লেষণ। এটা দিয়ে বোঝাচ্ছে সালোক সংশ্লেষণ প্রক্রিয়া। সালোক সংশ্লেষণ প্রক্রিয়া। এবং পি নাম্বার চিত্রটা যদি আমরা দেখি, এখানে হচ্ছে অক্সিজেন গ্রহণ করছে। আমাদের শ্বসনে যদি একটু খেয়াল করো, সবার শ্বসনের ক্ষেত্রে অক্সিজেনের মাধ্যমে গ্লুকোজকে ভেঙে তারপর হচ্ছে এটিপি, কার্বন ডাই অক্সাইড এবং পানি তৈরি হতো। তার মানে কি, ওখানে বিক্রিয়ক হিসেবে অক্সিজেন থাকতো। এবং আমাদের প্রথম চিত্রটার মধ্যে দেখা যাচ্ছে উদ্ভিদ অক্সিজেন গ্রহণ করছে, তার মানে এটা দিয়ে বোঝাচ্ছে এখানে শ্বসন বা সবাত শ্বসন প্রক্রিয়াটি ঘটছে। সবাত শ্বসন। তাহলে আমাদের মোটামুটি উদ্দীপকটা বোঝা হয়ে গেছে। তাহলে আমরা যে এখন কোশ্চেনের দিকে একটু লক্ষ্য করি, দেখো গ নম্বর কোশ্চেনে কি আছে, পি চিত্রে দেখানো প্রক্রিয়াটিতে কিউ অঙ্গাণুতে এটিপি উৎপন্ন হওয়ার প্রক্রিয়া ব্যাখ্যা করো। তাহলে আমরা পি চিত্রে কি দেখতেছি, পি চিত্রের প্রক্রিয়াটি, পি চিত্রে দেখানো প্রক্রিয়াটি আমরা একটু আগে লিখে ফেলেছি। পি চিত্রে দেখানো প্রক্রিয়াটা হচ্ছে সবাত শ্বসন। সবাত শ্বসন। সবাত শ্বসন। এবং কিউ অঙ্গাণুতে এটিপি উৎপন্ন হওয়ার প্রক্রিয়া, কিউ অঙ্গাণুটা কি? মাইটোকন্ড্রিয়া। তার মানে সবাত শ্বসনের যে ধাপগুলো মাইটোকন্ড্রিয়াতে ঘটে সেটা তোমার ব্যাখ্যা করতে বলছে। তা সবাত শ্বসনের ধাপ কয়টা ছিল ভাইয়া? টোটাল 4টা ধাপ ছিল। একটা হচ্ছে গ্লাইকোলাইসিস, গ্লাইকোলাইসিস, দুই নাম্বার হচ্ছে অ্যাসিটাইল কোয়ে তৈরি, অ্যাসিটাইল কোয়ে তৈরি। 3 নাম্বার হচ্ছে ক্রেবস চক্র। 4 নাম্বার হচ্ছে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম বা ইলেকট্রন প্রবাহ তন্ত্র, ইলেকট্রন প্রবাহ তন্ত্র। আচ্ছা, এই সবাত শ্বসনের টোটাল 4টা ধাপের মধ্যে প্রথম ধাপটা ঘটে হচ্ছে কোষের সাইটোপ্লাজমে। এটা আমরা বিগত যেই ক্লাস নিয়েছি সেখানে আমি ক্লিয়ার করেছি, তারপর এখানে আরেকটা বার আমরা রিভিশন দিয়ে নিচ্ছি। সাইটোপ্লাজমে
এবং বাকি যে তিনটা ধাপ আছে বা এই তিনটা ধাপ ঘটে হচ্ছে কোষের শক্তিঘর অর্থাৎ মাইটোকন্ড্রিয়াতে। মাইটোকন্ড্রিয়াতে। তাহলে তোমার এই গ নাম্বারে হচ্ছে তোমার লিখতে হবে যে পি চিত্রে দেখানো প্রক্রিয়াটি হচ্ছে সবাত শোষণ এবং কিউ অঙ্গাণুটি হচ্ছে মাইটোকন্ড্রিয়া এবং মাইটোকন্ড্রিয়া এটিপি উৎপন্ন হওয়ার প্রক্রিয়া হচ্ছে এই তিনটা: এসিটাইল কোয়ে ফরমেশন বা এসিটাইল কোয়ে তৈরি, ক্রেবস চক্র এবং ইলেকট্রন প্রবাহতন্ত্র। এই তিনটাকে লিখে দেন, এই তিনটা তোমার ইন্ডিভিজুয়াল ব্যাখ্যা করতে হবে যে এসিটাইল কোয়েতে কি হয়। এই এসিটাইল কোয়েতে আমরা জানি পাইরুভিক অ্যাসিড থেকে এসিটাইল কোয়ে তৈরি হয়। এসিটাইল কোয়ে তৈরি হয় এবং এখানে দুইটা কার্বন ডাইঅক্সাইড তৈরি হচ্ছিল এবং দুইটা NADPH2 তৈরি হয়, NADH2। এটা ছিল হচ্ছে অ্যাসিটাইল কোয়ে তৈরিটা। তোমরা বিগত ক্লাসটা যদি না দেখে থাকো ওটা দেখবা যে এটার পুরোটা সুন্দর মতো ওখানে বোঝানো হয়ে গেছে। তোমরা ওখান থেকে এটাকে একটু কালেক্ট করে নিতে পারো এবং তোমরা সুন্দর করে সাজিয়ে লিখতে পারো। এবং তারপরে 3 নাম্বার ছিল ক্রেবস চক্র। ক্রেবস চক্রতে আমরা দেখিয়েছিলাম যে একটা এসিটাইল কোয়ে থেকে কয়টা হচ্ছে তোমার এটিপি তৈরি হয় এবং দুইটা এসিটাইল কোয়ে থেকে টোটাল কয়টা এটিপি তৈরি হয়। তো সেইটার হিসাবটা আগের ভিডিওতে আছে, তোমরা ওখান থেকে নিয়ে নিতে পারো। এবং ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম বা ইলেকট্রন প্রবাহতন্ত্র, এখানে বেসিক্যালি কি হয়, এখানে হচ্ছে যতগুলো এই প্রক্রিয়াগুলোতে বা এই ধাপগুলোতে যতগুলা NADH2, যতগুলা NADH2, FADH2 এবং GTP যতগুলো থাকে এগুলো সব হচ্ছে ভাইয়া এটিপিতে কনভার্ট হয়ে যায়। এটিপিতে কনভার্ট হয়। ইলেকট্রন প্রবাহতন্ত্রের কাজ হচ্ছে এটাই, যতগুলো NADH2, FADH2 এবং GTP আছে সব কিছু তোমরা এখানে এটিপিতে পাবা। আলটিমেটলি শক্তিটা পাবা ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম অথবা ইলেকট্রন প্রবাহতন্ত্র থেকে। যেমন একটা NADH2 থেকে 3টে এটিপি তৈরি হয়, একটা FADH2 থেকে 2টা এটিপি তৈরি হয় এবং একটা GTP থেকে 1টা এটিপি তৈরি হয়। তাহলে আশা করি বুঝতে পেরেছো যে গ নম্বরে তোমাদের থেকে কি চেয়েছে। গ নম্বরে বেসিক্যালি তোমাদের থেকে চেয়েছে সবাত শ্বসনের যে 4টা ধাপ আছে তার মধ্যে লাস্টে 3টা ধাপ: এসিটাইল কোয়ে তৈরি, ক্রেবস চক্র এবং ইলেকট্রন প্রবাহতন্ত্র। এই জিনিসগুলো আশা করি তোমাদের কাছে গ নাম্বারটা ক্লিয়ার হয়ে গেছে। তাহলে আমি একটু যদি ঘ নাম্বারটা দেখি, দেখো এই আমার এই বরিশাল বোর্ডে 2020-এর এই প্রশ্নটা চয়েস করা একটা মেইন কারণ হচ্ছে এই ঘ নাম্বার প্রশ্নটা। কারণ দেখো ঘ নাম্বারে যেই টপিক্সটা নিয়ে তোমাদের থেকে প্রশ্ন এসেছে বা অ্যান্সার তারা জানতে চেয়েছে, এটাকে তোমরা অনেকেই স্কিপ করে যাও। তোমরা এই অধ্যায়ের এই টপিক্সটাকে তেমনভাবে গুরুত্ব দাও না। তোমরা ভাবো যে এখান থেকে হয়তো বা তেমন কোশ্চেন আসে না, কিন্তু ভাইয়া তোমাদের ধারণা টোটালি ভুল। কারণ এই টপিক্সটা থেকেও কোশ্চেন এসে থাকে এবং এখান থেকেও তোমাদেরকে সুন্দর মতো অ্যান্সার করতে হয়। আর দেখো তাহলে এখানে ঘতে আসছে আরে দেখানো প্রক্রিয়াটি বিভিন্ন প্রভাবক দ্বারা নিয়ন্ত্রিত ব্যাখ্যা করো। আরে দেখানো প্রক্রিয়াটি কি ছিল ভাইয়া, আমি আগে লিখে রেখেছি। আরে দেখানো প্রক্রিয়া হচ্ছে সালোক সংশ্লেষণ। আরে দেখানো প্রক্রিয়াটি কি? সালোক সংশ্লেষণ। সালোক সংশ্লেষণে কি চেয়েছে? প্রভাবক। আমি সালোক সংশ্লেষণ যখন পড়িয়েছি তখন প্রভাবক সম্পর্কে বলেছি যে প্রভাবক বলতে কি বোঝায়, যেই বিষয়গুলা কোনো একটা প্রক্রিয়াকে বা প্রক্রিয়ার যে গতিটাকে সেটাকে হয় বাড়িয়ে দেয় অথবা সেটাকে কমিয়ে দেয়, সেই বিষয়গুলোকে বলা হয় প্রভাবক। তাহলে এই সালোক সংশ্লেষণের প্রভাবক হচ্ছে মেইনলি 2টা ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে বাহ্যিক প্রভাবক এবং একটা হচ্ছে অভ্যন্তরীণ প্রভাবক। একটা হচ্ছে ভাইয়া বাহ্যিক প্রভাবক এবং পরবর্তীতে হচ্ছে অভ্যন্তরীণ প্রভাবক। বাহ্যিক ও অভ্যন্তরীণ প্রভাবক মানে কি বুঝেছে? বাহ্যিক প্রভাবক হচ্ছে যেই প্রভাবকগুলা উদ্ভিদের বাহিরের, এবং অভ্যন্তরীণ মানে যেই প্রভাবকগুলা উদ্ভিদের নিজের মধ্যকার প্রভাবক। বাহ্যিক প্রভাবক যেমন আছে, আমি যদি একটা ধরি আলো কিভাবে? কারণ আমরা জানি সালোক সংশ্লেষণ হওয়ার জন্য সূর্যের আলো খুবই গুরুত্বপূর্ণ, কারণ সূর্যের আলো ছাড়া সালোক সংশ্লেষণের যেই
প্রথম পর্যায়টা বা প্রথম ধাপটা আলোক নির্ভর যে পর্যায়টা, সেই পর্যায়টা আলো ছাড়া হয় না। তার মানে আলোর গুরুত্ব অপরিসীম। কিন্তু যদি আলোর পরিমাণ অনেক মানে এখানে যদি আলো না থাকে, তোমাদের সালোক সংশ্লেষণটা শুরুই হবে না। তার মানে এটা একটা গুরুত্বপূর্ণ একটা প্রভাবক। এরপর আছে হচ্ছে অক্সিজেন। অক্সিজেন দেখো, সালোক সংশ্লেষণে কি হয়, অক্সিজেন ভাইয়া উৎপন্ন হয়। সালোক সংশ্লেষণে অক্সিজেন উৎপন্ন হয়, কিন্তু প্রকৃতিতে যদি বায়ুর মধ্যে অক্সিজেনের পরিমাণ এমনি বেশি থাকে, সেই ক্ষেত্রে তো সালোক সংশ্লেষণের মাধ্যমে অক্সিজেন তৈরি হতে আরো বেশি সমস্যা হবে। তার মানে অক্সিজেনের পরিমাণ যদি বেড়ে যায় কখনো, তখন সালোক সংশ্লেষণের হারটা তখন কমে যায়। তার মানে এটা এক ধরনের বাহ্যিক প্রভাবক। যদি আরো একটা দেখি আমরা, কার্বন ডাই অক্সাইড। এটা খুব গুরুত্বপূর্ণ সালোক সংশ্লেষণের জন্য, কারণ কার্বন ডাই অক্সাইড ছাড়া ভাইয়া সালোক সংশ্লেষণ প্রক্রিয়াটা হয় না। কারণ কার্বন ডাই অক্সাইড বিজারণের মাধ্যমে, আমরা জানি কার্বন ডাই অক্সাইড বিজারণের মাধ্যমে কি হয়, তোমার হচ্ছে খাদ্য তৈরি হয়। তাহলে কার্বন ডাই অক্সাইড ছাড়া তো খাদ্যই তৈরি হবে না, সালোক সংশ্লেষণই হবে না। তার মানে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ যদি কমে যায়, তাহলে সালোক সংশ্লেষণের হার কমে যাবে। আবার অন্যভাবে আরেকভাবে হচ্ছে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ যদি অনেক বেশি বেড়ে যায়, সেই ক্ষেত্রেও সালোক সংশ্লেষণের হারের উপর প্রভাব পড়তে পারে। তাহলে এই ছিল হচ্ছে বাহ্যিক প্রভাবকগুলো। আমরা একটু অভ্যন্তরীণ প্রভাবক সম্পর্কে একটু জানি। আমি আগে বলেছি অভ্যন্তরীণ প্রভাবক কোনগুলা, যেগুলো কিনা উদ্ভিদের মধ্যকার যে প্রভাবকগুলা। অভ্যন্তরীণ প্রভাবক, এখানে আমরা দুই একটা প্রভাবক সম্পর্কে একটু জানি। আচ্ছা, ক্লোরোফিল। ক্লোরোফিল হচ্ছে সালোক সংশ্লেষণের একটা অভ্যন্তরীণ প্রভাবক। ক্লোরোফিল কোথায় থাকে ভাইয়া? ক্লোরোফিল থাকে হচ্ছে উদ্ভিদ কোষের প্লাস্টিডের মধ্যে বা ক্লোরোপ্লাস্টে। এবং আমরা জানি সালোক সংশ্লেষণ প্রক্রিয়াটা ঘটে থাকে ক্লোরোফিলের মধ্যে। এখন যদি মনে করে এমন একটা গাছ, যে গাছের মধ্যে ক্লোরোফিলের পরিমাণ কম, ক্লোরোফিল সেই গাছের পাতাতে কম আছে, তখন সেই জায়গায় আমরা অবশ্যই বুঝতে পারি সেই জায়গায় কি হয়, সালোক সংশ্লেষণের পরিমাণও কমে যায়। এবং যেই উদ্ভিদের মধ্যে ক্লোরোফিলের পরিমাণ বেশি থাকে এবং সেই উদ্ভিদে সালোক সংশ্লেষণের জন্য জায়গা বেশি পাচ্ছে, সেখানে সালোক সংশ্লেষণে তোমার হচ্ছে সালোক সংশ্লেষণের হারও বৃদ্ধি পায়। তার মানে ক্লোরোফিল হচ্ছে একটা গুরুত্বপূর্ণ প্রভাবক, অভ্যন্তরীণ প্রভাবক। এবং যদি আমরা আরেকটা দিক একটু আলোচনা করি, সেটা হচ্ছে তোমার পাতা। উদ্ভিদের মধ্যে থাকা পাতা, যে পাতার মধ্যে ক্লোরোফিল থাকে, যদি কোনো একটা ছোট গাছ এবং একটা বড় গাছ, যেই গাছের মধ্যে পাতার পরিমাণ কম, অবশ্যই সেখানে সালোক সংশ্লেষণ কম হবে, কারণ পাতার মধ্যে ক্লোরোফিল কম আছে, পাতা কম। এবং কোনো একটা উদ্ভিদে যদি পাতার পরিমাণ বেশি থাকে, সেই ক্ষেত্রে সেই জায়গায় সালোক সংশ্লেষণের জন্য জায়গাও বেশি পাচ্ছে এবং সেখানে সালোক সংশ্লেষণ বেশি হচ্ছে। তাহলে আমি আশা করি তোমরা ঘ নাম্বারের অ্যান্সারটাও বুঝতে পেরেছো এবং এখান থেকে খুব সুন্দর মতোই তোমরা অ্যান্সার করতে পারবে। তাহলে বরিশাল বোর্ডে 2020-এর যেই প্রশ্নটা ছিল সেটা আমরা হচ্ছে সলভ করলাম। আশা করি এটাতে তোমাদের তেমন কোনো সমস্যা নেই। আমরা এর পরবর্তী আরেকটা সৃজনশীল নিয়ে একটু আলোচনা করব। এখন আমরা দেখব দিনাজপুর বোর্ড 2024-এর একটি সৃজনশীল। দেখো ভাই, তোমাদের কিছু সৃজনশীল আসে যেখানে উদ্দীপকে হচ্ছে বিক্রিয়া দেওয়া থাকে, এই যে অধ্যায় থেকে বিক্রিয়া দেওয়া থাকে। তো তোমরা বিক্রিয়া থেকে কিভাবে আইডেন্টিফাই করবা যে এটা কোন প্রক্রিয়া, সেটা আমরা একটু দেখি। দেখো, আমাদের এখানে একটা সহজ টেকনিক যদি তোমরা মনে রাখো, তাহলে তুমি বুঝতে পারবে এটা সালোক সংশ্লেষণ নাকি শ্বসন। সেটা হচ্ছে, যদি এই গ্লুকোজ C6H12O6 গ্লুকোজটা যদি বিক্রিয়ক অর্থাৎ বাম পাশে থাকে, তাহলে এটা হচ্ছে তোমার শ্বসন। কারণ আমরা জানি কি, শ্বসনে গ্লুকোজ ভেঙে তোমার হচ্ছে শক্তি তৈরি হয়, কার্বন ডাইঅক্সাইড তৈরি হয় এবং পানি তৈরি হয়। আর সালোক সংশ্লেষণ প্রক্রিয়াতে হচ্ছে তোমার গ্লুকোজটাই তৈরি হয়। তার মানে যদি গ্লুকোজটা C6H12O6 এই গ্লুকোজটা যদি বিক্রিয়ার ডান পাশে থাকে, তাহলে সেটা সালোক সংশ্লেষণ। আর গ্লুকোজটা যদি বিক্রিয়ার বাম পাশে থাকে, তাহলে সেটা হচ্ছে শ্বসন। তার মানে আমরা এখান থেকে বুঝতে পারি উদ্দীপকে যে বিক্রিয়াটি দেওয়া আছে এটা হচ্ছে শ্বসনের বিক্রিয়াটা। এবং আমরা যদি গ নম্বর প্রশ্নটা একটু দেখি, গ নম্বর দেওয়া আছে উদ্দীপকে M এর অনুপস্থিতিতে প্রক্রিয়াটি কিভাবে সংঘটিত হয় ব্যাখ্যা করো। এই কোশ্চেনগুলা তোমাদের অ্যান্সার করতে হলে তোমাদের সালোক সংশ্লেষণ এবং শ্বসনের বিক্রিয়াটা একটু মাথায় রাখতে হবে।
আমরা কি দেখেছিলাম, যেহেতু এটা শ্বসনের একটা বিক্রিয়া, শ্বসনে আমরা কি দেখেছি যে তোমার হচ্ছে গ্লুকোজটা ভেঙে হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, শক্তি এবং হচ্ছে পানি তৈরি হয়। কিন্তু গ্লুকোজটা ভাঙে বা গ্লুকোজটা বিজারিত হয় কিসের মাধ্যমে? সেটা ছিল ভাই অক্সিজেনের মাধ্যমে। এখানে হচ্ছে গ্লুকোজটা অক্সিজেনের মাধ্যমে, মানে সবাত শ্বসনে অক্সিজেনের মাধ্যমে গ্লুকোজটা হচ্ছে ভাঙে। আচ্ছা, তার মানে এই এমটা হবে তোমার, এখানে এম দিয়ে ইন্ডিকেট করা হচ্ছে অক্সিজেন, কারণ এই গ্লুকোজের সাথে অক্সিজেনের হেল্পে গ্লুকোজ ভেঙে কার্বন ডাইঅক্সাইড, পানি এবং শক্তি তৈরি করে অথবা এটিপি তৈরি করে। তাহলে এখান থেকে আমরা বুঝলাম উদ্দীপকের বিক্রিয়াটি হচ্ছে শ্বসনের, এবং এম চিহ্নিত যে জায়গাটা আছে এটা দিয়ে বোঝানো হচ্ছে অক্সিজেনকে। এখন যদি আমরা প্রশ্নে আসি, দেখব উদ্দীপকে এম এর অনুপস্থিতিতে। দেখো, শ্বসন হচ্ছে তোমার দুই ধরনের। শ্বসন হচ্ছে দুই ধরনের। শ্বসন দুই প্রকার। এক নম্বর হচ্ছে সবাত শোষণ। এগুলি আমি বিগত যেই শ্বসনের ভিডিওটা আছে তোমরা ওটা যদি দেখো তাহলে আবার ভালো মতো ক্লিয়ার হয়ে যাবে। সবাত শোষণ এবং দুই নম্বর হচ্ছে অবাত শোষণ। সবাত শোষণ কি? অক্সিজেনের উপস্থিতি যেখানে থাকে, অক্সিজেনের উপস্থিতিতে যেই শোষণ ঘটে ওটা হচ্ছে সবাত শোষণ। অক্সিজেন উপস্থিত। আর অবাত শোষণ হচ্ছে অক্সিজেন যখন অনুপস্থিত থাকে যে শোষণ ঘটে সেটা হচ্ছে অবাত শোষণ। অনুপস্থিত, তার মানে আমরা দেখলাম অবাত শোষণে অক্সিজেন অনুপস্থিত থাকে। আর এখানে উদ্দীপক বলছে এম এর অনুপস্থিতি, তার মানে অক্সিজেনের অনুপস্থিতিতে। তার মানে এখানে গতে অবাত শোষণকে ইন্ডিকেট করছে, অবাত শোষণকে বোঝাচ্ছে। তাহলে এখানে তোমাদের কাছে চাওয়া হয়েছে অবাত শোষণের ব্যাখ্যাটা। তাহলে অবাত শোষণের ব্যাখ্যাটা যদি আমরা একটু শর্ট করে দেখি, তোমাদের একটু মনে করাই দিই অবাত শোষণ কি ছিল ভাইয়া। এখানে হচ্ছে তোমার গ্লুকোজ ভাঙবে এবং গ্লুকোজ ভেঙে ইথাইল অ্যালকোহল, তার সাথে কার্বন ডাই অক্সাইড এবং শক্তি, এইটা এই উপরে বিক্রিয়াটা, অথবা আরেকটা বিক্রিয়া হতে পারে গ্লুকোজ ভেঙে শুধু ল্যাকটিক অ্যাসিড, ল্যাকটিক অ্যাসিড প্লাস শক্তি। তাহলে দেখো, অবাত শোষণ হচ্ছে অক্সিজেনের অনুপস্থিতিতে হয় এবং এখানে গ্লুকোজ ভেঙে ইথাইল অ্যালকোহল, ইথাইল অ্যালকোহল, দুইটা কার্বন ডাই অক্সাইড এবং শক্তি তৈরি হয়। অথবা এই বিক্রিয়াটা যদি না ঘটে থাকে তাহলে এই নিচের বিক্রিয়াটা ঘটতে পারে। অবাত শোষণে দুইটা বিক্রিয়া যে কোনো একটা ঘটবে। কি? এখানে গ্লুকোজ ভেঙে ল্যাকটিক অ্যাসিড এবং শক্তি তৈরি হয়। ল্যাকটিক অ্যাসিড যখন তৈরি হয় সেখানে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয় না। তাহলে এই দুইটার একটা হচ্ছে অবাত শোষণে ঘটে থাকে। আর এই যে শক্তির কথা বলা হয়েছে, এখানে টোটাল কয়টা শক্তি পেয়েছি আমরা? বিগত ক্লাসটিকে যদি তোমরা খেয়াল করো তাহলে ওখানে আমি হিসাব করে দেখিয়েছিলাম যে এখানে টোটাল দুইটা এটিপি। এই দুইটা বিক্রিয়ার মধ্যে শক্তিতে দুইটা এটিপি আমার অবাত শোষণে উৎপন্ন হয়। তাহলে এই ছিল হচ্ছে অবাত শোষণের একটা সংক্ষিপ্ত বর্ণনা। তাহলে এই গতে কি চেয়েছে? উদ্দীপকে এম এর অনুপস্থিতিতে প্রক্রিয়াটি কিভাবে সংঘটিত হয় ব্যাখ্যা করো। তোমরা লিখতে পারো যে উদ্দীপকের যে বিক্রিয়াটা এটা হচ্ছে শ্বসনের বিক্রিয়া অথবা সবাত শোষণের বিক্রিয়া, এবং এম দিয়ে বোঝানো হচ্ছে এখানে অক্সিজেন, এবং অক্সিজেনের অনুপস্থিতিতে যেই শোষণটি ঘটে সেটা হচ্ছে অবাত শোষণ। এবং অবাত শোষণটা কিভাবে ঘটে সেটা হচ্ছে তোমাদের এখানে আমি একটু ব্যাখ্যা করে বুঝিয়ে দিলাম। আশা করি তোমরা এই গ নম্বর প্রশ্নটা বুঝতে পেরেছ। তাহলে আমরা এর পরবর্তী যে প্রশ্নটা আছে সেটা নিয়ে একটু আলোচনা করব।
দেখো ভাইয়া, ঘতে কি বলা হয়েছে, উদ্দীপকের প্রক্রিয়াটির গুরুত্ব বিশ্লেষণ করো। এই যে একটু আগে যে একটা কোশ্চেন আমরা দেখেছিলাম যে ওটার ঘতে ছিল হচ্ছে প্রভাবকগুলোর ব্যাখ্যা জানতে চেয়েছে। তো তেমনভাবে এই যে প্রক্রিয়াটির যে গুরুত্ব, আমাদের এখানে দুইটা টপিকস আছে, সালোক সংশ্লেষণ এবং শ্বসন। এগুলার এই দুইটার তোমাদের হচ্ছে সবচেয়ে যে জায়গাটাতে তোমরা ভুল করে থাকো, এই সালোক সংশ্লেষণ এবং শ্বসন, এই দুইটার তোমরা প্রভাবক এবং গুরুত্বকে তোমরা সবসময় কি করো, স্কিপ করার চেষ্টা করো। তোমরা হবো যে এখান থেকে হয়তো বা কোশ্চেন হবে না, কিন্তু দেখো ভাই, এর আগের প্রশ্নটাতে আমরা দেখছি যে প্রভাবকের প্রভাব সম্পর্কে জানতে চেয়েছে, এবং এই প্রশ্নটাতে আবার কি এই প্রক্রিয়ার গুরুত্ব জানতে চেয়েছে। তার মানে এই প্রভাবক এবং গুরুত্বর যে টপিকসগুলো আছে, এগুলো তোমাদের জন্য তোমাদের সৃজনশীলে আসার মতো আর কি টপিকস। ওকে, আমরা দেখি উদ্দীপকের প্রক্রিয়াটি গুরুত্ব বিশ্লেষণ করো। উদ্দীপকের প্রক্রিয়াটা আমরা অলরেডি জেনেছি, এটা হচ্ছে কি, এটা হচ্ছে শ্বসন। শ্বসন তার মানে তোমার ঘতে জানতে চেয়েছে যে শ্বসনের গুরুত্ব। শ্বসনের গুরুত্ব কি আমি বিগত যেই ক্লাসটি নিয়েছি শ্বসনের, সেখানে আমি শেষের দিকে বলেছি। কারণ শ্বসনের মাধ্যমে কি হয়, তোমরা ইতিমধ্যে আমি তোমাদেরকে বলেছি যে শ্বসনের মাধ্যমে গ্লুকোজ ভেঙে আমাদের কোষের মধ্যে শ্বসনে গ্লুকোজ ভেঙে অক্সিজেনের সাহায্যে যে সবার শোষণ ঘটে থাকে, সেখানে কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়, পানি তৈরি হয় এবং শক্তি তৈরি হয়। এর মধ্যে এই যে দুইটা জিনিস সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, কার্বন ডাইঅক্সাইড তৈরি হয় এবং হচ্ছে শক্তি তৈরি হয়। দেখো, তোমরা এটাকে দুইটা ভাগে লিখতে পারো যে এটা গুরুত্ব কি, শক্তি যদি গুরুত্বতে আসো, উদ্ভিদ হোক অথবা প্রাণী হোক, তাদের কি হয়, তাদের নিজেদের চলাফেরার জন্য, নিজেদের সব ধরনের কার্যাবলী সম্পাদনের জন্য এই শক্তির ভূমিকা অপরিসীম। যদি শক্তি উৎপন্ন না হয়, আমরা কোনো কাজই করতে পারবো না। এবং তার মানে কি, শ্বসন প্রক্রিয়া যদি কোনোভাবে না সংগঠিত হয়, সেক্ষেত্রে আমরা শক্তি পাবো না, আর শক্তি না পেলে আমাদের সব ধরনের কার্যাবলীগুলো ব্যাহত হবে। এবং এখানে যে আরেকটা উৎপাদন আছে, সেটা হচ্ছে তোমার কার্বন ডাই অক্সাইড। যদি শ্বসন না ঘটে থাকে, সেক্ষেত্রে ভাই কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হবে না। আর যদি কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন না হয়, সেই ক্ষেত্রে এই কার্বন ডাইঅক্সাইড কার জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, উদ্ভিদের জন্য। কারণ উদ্ভিদ এই কার্বন ডাইঅক্সাইডই তোমার হচ্ছে বায়ু থেকে গ্রহণ করে সালোক সংশ্লেষণের মাধ্যমে খাদ্য তৈরি করে। তাহলে শ্বসন প্রক্রিয়াটি যদি কোনোভাবে ব্যাহত হয়, অথবা শ্বসন প্রক্রিয়াটি যদি কোনোভাবে না চলে, তখন কি হবে, এই বিক্রিয়া না ঘটলে কার্বন ডাইঅক্সাইড প্রডিউস হবে না, তখন উদ্ভিদগুলো কি কার্বন ডাইঅক্সাইড পাবে না, এবং সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার মধ্যে তখন আবার তোমার কি হবে, সমস্যা তৈরি হবে। তাহলে আশা করি বুঝতে পেরেছো এই ঘ নম্বরে যেই কোশ্চেনটা আছে, যেই প্রক্রিয়াটির গুরুত্ব অথবা সবার শ্বসন বা শ্বসনের গুরুত্ব, সেটা থেকে তোমাদের কোন কোন টপিকসগুলোকে তুলে ধরতে হবে এবং কীভাবে লিখতে হবে। আশা করি তোমাদের এই সৃজনশীলটাও বুঝতে কোনো সমস্যা নেই, এবং এর পরবর্তীতে এই ধরনের বিক্রিয়া সম্বলিত যেই প্রশ্নগুলো আছে, সেগুলো তোমাদের কাছে সহজ হয়ে যাবে। এরপর আমরা দেখব যশোর বোর্ড 2024-এর এই প্রশ্নটা। এইটাও ভাইয়া একটা হচ্ছে উদ্দীপকের মধ্যে, এটা একটা ফিগারের মতো দেওয়া আছে, কিন্তু এখানে হচ্ছে দুইটা প্রক্রিয়াকে বোঝানো হচ্ছে, একটা পি প্রক্রিয়া এবং একটা হচ্ছে কিউ প্রক্রিয়া। আগে আমরা বরাবর মতে উদ্দীপকটাকে নিয়ে একটু ডিসকাস করবো যে উদ্দীপকের মধ্যে কি দেয়া আছে। দেখো, প্রথমত এখানে হচ্ছে এস দিয়ে একটা সূর্য দেওয়া আছে, এবং এখানে হচ্ছে এই যে অক্সিজেন দিয়ে আছে, দেখো এর ডিরেকশন বা এই দিকটা হচ্ছে অক্সিজেনটা কিউ প্রক্রিয়াতে ঢুকতেছে এবং কিউ প্রক্রিয়া থেকে কার্বন ডাইঅক্সাইড বের হচ্ছে। তার মানে হচ্ছে এই কিউ প্রক্রিয়াটাতে হচ্ছে অক্সিজেন হচ্ছে বিক্রিয়ক হিসেবে কাজ করে এবং কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়। কোন প্রক্রিয়ার মধ্যে অক্সিজেন বিক্রিয়ক হিসেবে কাজ করে এবং কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়, সেটা আমরা ইতিমধ্যেই জেনেছি। সেটা হচ্ছে ভাইয়া শ্বসন। আমরা শ্বসনের মধ্যে দেখেছি কি, অক্সিজেন হচ্ছে গ্লুকোজকে ভেঙে এটিপি এবং কার্বন ডাইঅক্সাইড তৈরি করে। তার মানে এখানে কিউ প্রক্রিয়াটা দিয়ে হচ্ছে বোঝাচ্ছে শ্বসনকে, শ্বসন। এবং এর পরবর্তীতে দেখো, কার্বন ডাইঅক্সাইড আবার এই পি প্রক্রিয়াতে ঢুকতেছে এবং পি প্রক্রিয়া থেকে হচ্ছে কি অক্সিজেন উৎপন্ন হচ্ছে। তাহলে কোন প্রক্রিয়ার মধ্যে কার্বন ডাইঅক্সাইড বিক্রিয়ক হিসেবে কাজ করে এবং উৎপাদন হয় হচ্ছে অক্সিজেন, সেটা হচ্ছে আমাদের সালোক সংশ্লেষণ। আমরা ইতিমধ্যে এটা জেনেছি যে সালোক সংশ্লেষণে কার্বন ডাইঅক্সাইড ব্যবহার হয়, মানে বিক্রিয়ক হিসেবে কাজ করে এবং খাদ্য এবং অক্সিজেন তৈরি হয়। তাহলে এই পি প্রক্রিয়া হচ্ছে সালোক সংশ্লেষণ। সালোক সংশ্লেষণ। তাহলে আমরা যদি একটু প্রশ্নতে চলে আসি, গ নম্বর প্রশ্নটাতে কি আছে, এস নির্ভর পি প্রক্রিয়াটির ধাপ বর্ণনা করো। এস নির্ভর তার মানে এখানে বোঝানো হয়েছে সূর্যকে, এবং পি প্রক্রিয়া হচ্ছে কি, পি প্রক্রিয়া হচ্ছে সালোক সংশ্লেষণ। তাহলে আমরা যদি একটু সালোক সংশ্লেষণ নিয়ে একটু ব্যাখ্যা করি,
তাহলে পি প্রক্রিয়া যেটা কিনা গতে চেয়েছে এই প্রক্রিয়াটা সেটা হচ্ছে সালোক সংশ্লেষণ। সালোক সংশ্লেষণ, এবং আমরা জানি কি সালোক সংশ্লেষণ এই প্রক্রিয়াটার দুইটা পর্যায় আছে। আমরা একটু দুইটা পর্যায় নিয়ে একটু দুইটা পর্যায় কি কি আছে। এক নম্বর হচ্ছে আলোক নির্ভর পর্যায়। নির্ভর পর্যায়, আর দুই নম্বর হচ্ছে আলোক নিরপেক্ষ পর্যায়। আলোক নিরপেক্ষ পর্যায়, এই দুইটা টপিকস নিয়ে আমরা বিগত যেই আমাদের ক্লাসগুলো ছিল ওখানে আমরা আলোচনা করেছি। আলোক নির্ভর পর্যায় দিয়ে কি বোঝাচ্ছে ভাই, এই পর্যায়টা হচ্ছে আলোর উপর ডিপেন্ডেন্ট, মানে এখানে এই পর্যায়টা হওয়ার জন্য তোমার আলোর দরকার, আলো এখানে লাগবেই। এবং আলোক নিরপেক্ষ পর্যায়ে কি এখানে আলো থাকলে হয় না থাকলে হয়, মানে এখানে আলোর কোনো দরকার নেই, আলোর উপস্থিতি এই দুই নম্বরে দরকার নেই। তাহলে দেখো গ নম্বরে কি বলেছে, এস নির্ভর, দ্যাটস মিনস এস দিয়ে বোঝাচ্ছে সূর্যালোক, সূর্যের আলো, তার মানে আলোর নির্ভরের যেই সালোক সংশ্লেষণ পর্যায়টা আছে সেটার বর্ণনা করতে বলছে। তাহলে এখানে বোঝাচ্ছে যে এই এক নাম্বারটা আলোক নির্ভর পর্যায়টা তোমার জানতে চেয়েছে। তার মানে এখানে হচ্ছে পি প্রক্রিয়ার সালোক সংশ্লেষণ, এবং সালোক সংশ্লেষণের হচ্ছে সূর্যালোকের যে নির্ভর যে পর্যায়টা আছে সেটা হচ্ছে আলোক নির্ভর পর্যায়, সেটা এখানে হচ্ছে বর্ণনা করতে বলছে। তাহলে আমরা যে আলোক নির্ভর পর্যায়তে কি হয় সেটা যদি আমরা একটু দেখি, তোমাদের নিশ্চয়ই মনে আছে আলোক নির্ভর পর্যায়টা আমি বলেছিলাম যে আলোক নির্ভর পর্যায়টা তো টোটাল তিনটা জিনিস ঘটে। সেই তিনটা জিনিস আবার আমরা একটু ডিসকাস করি। আলোক নির্ভর পর্যায় টোটাল তিনটা জিনিস। এক নম্বর কি হয় ভাইয়া, এখানে থাকে হচ্ছে উদ্ভিদের মধ্যে এডিপি, তার সাথে যুক্ত হয় হচ্ছে ইনঅর্গানিক ফসফেট, এবং কার সাহায্যে যুক্ত হয়, এই যে যেই এস সূর্যের আলো, সূর্যালোক, সূর্যালোকের মাধ্যমে, কারণ সূর্যালোক থেকে হচ্ছে এই ফসফেট যে এডিপির সাথে অ্যাড হবে, যুক্ত হবে, তার জন্য যে শক্তিটা দরকার সেটা হচ্ছে এই সূর্যের আলো থেকে আসে, সূর্যালোক। এবং কোথায় তৈরি হয় এই এই প্রক্রিয়াটা, কোথায় ঘটে থাকে, উদ্ভিদের ক্লোরোফিলে, ক্লোরোফিলে। এবং এই এডিপি ইনঅর্গানিক ফসফেটের সাথে যুক্ত হয়ে কি তৈরি করে আমরা জানি, এটিপি, এটিপি তৈরি করে। এই একটা বিষয় গেল। এবং দ্বিতীয়ত যে জিনিসটা হয় সেটা হচ্ছে হাইড্রোলাইসিস অফ ওয়াটার, অথবা পানির বিয়োজন ঘটে এখানে। তার মানে এখানে সহজ কথা যদি বলি, আমাদের যেই উদ্ভিদ যেই সালোক সংশ্লেষণের জন্য যেই পানিটাকে গ্রহণ করে মাটি থেকে, সেই পানিটা হচ্ছে এখানে ভেঙে যায়, H2O, এটা ভেঙে তোমার হচ্ছে H প্লাস, যেহেতু দুইটা হাইড্রোজেন দুইটা H প্লাস তৈরি করে, আর তার সাথে অক্সিজেন মুক্ত অবস্থায় O2 হিসেবে থাকে, এটাকে ব্যালেন্স করার জন্য এখানে একটা হাফ দিয়ে দেবো। এই এই জিনিসটা হচ্ছে এখানে ঘটে দুই নম্বরে, যেটা হচ্ছে হাইড্রোলাইসিস অফ ওয়াটার অথবা পানির বিয়োজন ঘটে। এখানে দেখো ভাইয়া, এই যে অক্সিজেনটা, এই অক্সিজেনটা এটা হচ্ছে পরিবেশে চলে যায়, যেটা কিনা আমরা পরবর্তীতে গ্রহণ করি, পরিবেশে চলে যায়। এই তো দুইটা জিনিস গেল। এবং তিন নম্বর যে জিনিসটা এখানে ঘটে থাকে সেটা হচ্ছে উদ্ভিদের মধ্যে থাকে NADP থাকে, এবং তার সাথে এই যে যে দুইটা হাইড্রোজেন পানি থেকে ভেঙে তৈরি হয়েছিল, এই দুইটা হাইড্রোজেন এখানে আসে, এখানে দুইটা হাইড্রোজেন আয়ন এসে যুক্ত হয়, এবং এখানে তোমার তৈরি করে NADPH2, অথবা NADH2, অথবা আরেকভাবে লেখা যায় NADH প্লাস H প্লাস। এই তিনটা ভাবে তোমরা লিখতে পারো, এক এক জায়গায় এক এক বইয়ের মধ্যে এক এক জায়গাতে এক একভাবে লেখা আছে, এখানে কনফিউশনের কোনো কারণ নেই, কারণ এই তিনটা যেটাই লেখো না কেন সেটাই সঠিক। তাহলে এখানে টোটাল তিনটা জিনিস ঘটে। আমরা যদি আবার একটু দেখি, আলোক নির্ভর পর্যায়ে হচ্ছে এডিপির সাথে ফসফেট যুক্ত হয়, ইনঅর্গানিক ফসফেট যুক্ত হয়ে এটিপি তৈরি করে।
হাইড্রোলাইসিস অফ ওয়াটার, অথবা পানি বিয়োজন ঘটে, অথবা পানি ভেঙে হচ্ছে হাইড্রোজেন আয়ন তৈরি করে এবং অক্সিজেন তৈরি করে। এবং এনএডিপি উদ্ভিদের মধ্যে থাকে এনএডিপির সাথে এই যে দুইটা হাইড্রোজেন এটা এসে একসাথে যুক্ত হয়ে NADPH2 তৈরি করে। এখান থেকে যে তিনটা জিনিস তৈরি হলো এটিপি, অক্সিজেন এবং NADPH2, এই অক্সিজেনটা চলে যায় পরিবেশে এবং ভাইয়া এই এটিপি এবং NADPH2 এই দুইটা আবার চলে যায় আলোক নিরপেক্ষ পর্যায়তে। কারণ আলোক নিরপেক্ষ পর্যায়তে হচ্ছে তোমার ফাইনালি হচ্ছে তোমার ওখানে খাদ্য তৈরি হয় আলোক নিরপেক্ষ পর্যায়ের মাধ্যমে। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো যে এই গ নাম্বারে অ্যাশ নির্ভর যে পি প্রক্রিয়াটি অর্থাৎ আলোক নির্ভর পর্যায়টি সালোক সংশ্লেষণের সেটা তোমার হচ্ছে ব্যাখ্যা চেয়েছে। আচ্ছা, আশা করি তোমরা এই গ নাম্বারের প্রশ্নটা বুঝতে পেরেছো। এরপর যে আমরা ঘ নাম্বার প্রশ্নটাকে দেখি, এখানে দেওয়া আছে উল্লিখিত কিউ প্রক্রিয়াটির গুরুত্ব বিশ্লেষণ করো। আমি আগেই মেনশন করেছি কিউ প্রক্রিয়াটি হচ্ছে শ্বসন প্রক্রিয়া, যেটা কিনা আমি এই যে আগের যে প্রশ্নটা ছিল সেখানে আমি ঘ নাম্বারে এটা নিয়ে ডিটেলসে বলেছি যে ওখানেও কিউ প্রক্রিয়া অথবা শ্বসন প্রক্রিয়ার গুরুত্ব জানতে চেয়েছে। ঠিক সেই একই প্রশ্নটা এই ঘ নাম্বারেও আছে। তার মানে তোমরা সেই শ্বসনের যে গুরুত্বটা আমি আগের প্রশ্নতে বলেছি, তুমি যদি ওইটাকে এখানে অ্যান্সার করে দাও তাহলে তোমাদের শ্বসন প্রক্রিয়াটি মানে এই ঘ নাম্বারের প্রশ্নের উত্তরটা হয়ে যাবে। তাহলে ভাইয়া আজকে আমরা এই জীবনী শক্তির মোটামুটি 3টা প্রশ্ন, বোর্ড প্রশ্ন আমরা হচ্ছে সলভ করলাম। এবং আমি তোমাদেরকে এমন 3টা প্রশ্নই বেছে বেছে বোঝানোর চেষ্টা করেছি যে প্রশ্নগুলো সলভ করার সাথে সাথে তোমাদের এই অধ্যায়ের যেই মেইন টপিকসগুলো ছিল ওগুলো যাতে মোটামুটি কভার হয়ে যায়। এখানে যেমন আমরা সালোক সংশ্লেষণের যেই সেই পর্যায়গুলো এবং সালোক সংশ্লেষণের গুরুত্ব এবং প্রভাবক এবং শ্বসন কি জিনিস এবং শ্বসনের যে বিক্রিয়ার মাধ্যমে কিভাবে তুমি বুঝতে পারবে এবং শ্বসনের হচ্ছে যেই পর্যায়গুলো ছিল বা প্রকারভেদগুলো ছিল এবং প্রভাবক এবং হচ্ছে গুরুত্ব, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি। এবং এরই মধ্য দিয়ে আমরা কিভাবে সৃজনশীল আসলে সেখান থেকে তোমরা হচ্ছে উদ্দীপকগুলোকে একসাথে কোরিলেশন করতে পারবে, উদ্দীপক থেকে তোমরা বুঝে দেন হচ্ছে প্রশ্নের অ্যান্সার করতে পারবে, সেই জিনিসগুলোকে তোমাদেরকে সহজভাবে বোঝানোর চেষ্টা করেছি। আশা করি তোমাদের কাছে এই বিষয়গুলো কিছুটা হলেও সহজ হয়েছে এবং তোমরা যদি এই সেম ওয়েতে এই অধ্যায়ের বাকি বোর্ড প্রশ্নগুলো সলভ করে থাকো তাহলে আশা করি তোমাদের এই অধ্যায় নিয়ে আর তেমন কোনো সমস্যা থাকবে না। এবং সমস্যা যদি থাকে তাহলে তো আমি আছি ইনশাল্লাহ, আমাকে জানাবে, আমি সেই প্রশ্নগুলোকে পরবর্তীতে সমাধান করে দেওয়ার চেষ্টা করব। তাহলে এই ছিল আমার আজকের এই ক্লাস। আশা করি তোমাদের কাছে ভালো লেগেছে। ঠিক আছে, ধন্যবাদ আজকের জন্য। আল্লাহ হাফেজ।